আপনাদের স্বাগত জানাই। আমি আমার কথা শুনবার জন্য। রাজনৈতিক ক্ষমতা কেবল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নয়, এটা অর্থনৈতিক সম্পদ, সুযোগ এবং ভবিষ্যৎ সম্ভাবনার বন্টনেরও নিয়ামক। ফলে ক্ষমতার কেন্দ্র সবসময়ই আকর্ষণের জায়গা। কেউ সেখানে যায় আদর্শ নিয়ে, কেউ যায় রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে, কেউ যায় অভিজ্ঞতা দিয়ে অবদান রাখতে। কিন্তু একটা বড় অংশ যায় খুব সাধারণ হিসাব কষে। ক্ষমতার কাছাকাছি থাকলে লাভ আছে, ব্যক্তিগত লাভ, গোষ্ঠীগত লাভ, আর্থিক লাভ, প্রভাবের লাভ। এখানেই শুরু হয় বিপদের গল্প। কারণ ক্ষমতার সবচেয়ে বিপজ্জনক সঙ্গী সেই মানুষটি যে কখনো প্রশ্ন করে না, দ্বিমত জানায় না, কেবল বলে আপনি ঠিক আছেন। এই ইয়েস ম্যান বা হ্যাঁ মানুষ সংস্কৃতি ইতিহাসে বহু রাষ্ট্রের পতনের সূচনা করেছে। সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল বিজয় নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং জনআস্থার সংকটের পর একটা নির্বাচিত সরকার গঠিত হয়েছে। এটা ইতিবাচক। মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বড়। তারা চায় স্থিতিশীলতা, চায় অর্থনৈতিক স্বস্তি, চায় ন্যায়ভিত্তিক শাসন। কিন্তু ইতিহাস আমাদের সতর্ক করে, ভূমিধস বিজয় যেমন সুযোগ দেয়, তেমনি আত্মতুষ্টির ঝুঁকিও তৈরি করে। বড় ম্যান্ডেট অনেক সময় নেতাদের এমন ধারণায় আচ্ছন্ন করে ফেলে যে তাদের সিদ্ধান্ত প্রশ্নাতীত। আর সেখানেই এই হ্যাঁ মানুষের বা ইয়েস ম্যানদের উত্থান ঘটে। রাজনৈতিক স্বস্তি ফিরে আসবার পরও অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত কঠিন। সাম্প্রতিক বিশ্লেষণ বলছে রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমলেও অর্থনৈতিক ঝুঁকি কমেনি, বরং বেড়েছে, এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই ঝুঁকিকে আরো ক্রমাগত বাড়িয়ে তুলছে। বৈশ্বিক সূচকে বাংলাদেশের ঝুঁকির অবস্থান এখনো নিচের দিকে। 5টি গুরুত্বপূর্ণ সূচকে বাজার চাহিদা, বাজার ব্যয়, বিনিময় হার, রাষ্ট্রের ঋণমান এবং বাণিজ্য ঋণ ঝুঁকির মাত্রা উচ্চ। বিশেষ করে ব্যাংক খাতে খেলাপি ঋণের চাপ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দুর্বল তদারকি, সীমিত ঋণ তথ্য ও ঋণ কেন্দ্রিক ভারসাম্যহীনতা পরিস্থিতিকে জটিল করেছে, ভীষণ রকমের জটিল করে তুলেছে। আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, দেখব ব্যাংক খাতের সবচেয়ে বড় ঋণ গ্রহীতা এখন সরকার নিজেই। যখন সরকার 10% বা তার বেশি সুদে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে অর্থ ধার করে, তখন বাণিজ্যিক ব্যাংক কিভাবে কম সুদে ঋণ দেবে? বর্তমানে অনেক ব্যাংক আমানত সংগ্রহে 11% পর্যন্ত সুদ দিচ্ছে। উচ্চ সুদে টাকা নিয়ে কম সুদে ঋণ দেওয়া বাস্তবসম্মত নয়। ফলে সুদ হার কমানোর ঘোষণাটি যতই জনপ্রিয় শোনায়, কাঠামোগত বাস্তবতা না বদলালে তা কার্যকর করা কঠিন। শুধুমাত্র কথা দিয়ে মানুষকে খুশি করবার চেষ্টা করাটা বা সাময়িক খুশি করবার চেষ্টাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। মূল্যস্ফীতি এখানে একটা বড় চাপ, এখনো বড় চাপ। ক্রয় ক্ষমতা কমেছে, মজুরি বাড়লেও তা মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে ভোক্তা চাহিদা সীমিত, বাজার চাহিদায় ঝুঁকি আঞ্চলিক গড়ের তুলনায় বেশি। রাজনৈতিক স্থিতি ফিরলেও বিনিয়োগকারীর আস্থা পুরোপুরি ফিরে আসেনি, কারণ বিনিয়োগ সিদ্ধান্ত শুধু সুদ হারের ওপর নির্ভর করে না। একজন বিনিয়োগকারী প্রথমে দেখে অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, লজিস্টিক্স, নীতির ধারাবাহিকতা, আইনের শাসন। বর্তমানে গ্যাস বিদ্যুৎ সংকট, উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা এবং নীতির ঘন ঘন পরিবর্তন বিনিয়োগে বড় বাধা। সেটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি আর বৈদেশিক বিনিয়োগ বলি, যে বিনিয়োগের কথাই আমরা বলি না কেন। রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প নতুন চাপের মুখে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে চাহিদা কমে আসছে। বৈশ্বিক অর্থনীতির শ্লথগতি, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য নীতির পরিবর্তন আমাদের রপ্তানিকে ঝুঁকিতে ফেলছে। যুক্তরাষ্ট্র ও জার্মানি আমাদের বড় বাজার, সেখানে চাহিদা কমলে তার প্রভাব অনিবার্য। সেবা রপ্তানিও কমেছে। এই প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। রিজার্ভ কিছুটা বেড়েছে। আপনি যদি বিনিয়োগ না করেন, রিজার্ভ তো বাড়বেই, খরচ না করলে ব্যাংকের টাকা বাড়বেই, কিন্তু তা এখনো মহামারীপূর্ণ অবস্থায় পৌঁছায়নি। আমি বলছি যে অর্থনীতি একেবারে শেষ হয়ে গেছে, এখান থেকে রিকভার করা যাবে না,
সেটা নয়। আর রিজার্ভটা এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছায় নাই যে আপনি একেবারে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাতে পারবেন। বর্তমান রিজার্ভ দিয়ে মাত্র 4 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এটা অস্বাভাবিক নয়, আবার খুব একটা স্বস্তিকর নয়। মুদ্রানীতি কঠোর রাখা হয়েছে, নীতি সুধার উচ্চ, কিন্তু মূল্যস্ফীতি 60% না নামা পর্যন্ত শিথিলতার সুযোগ নেই। এই কঠিন সময়ে নতুন গভর্নরের দায়িত্ব, তার সামনে একদিকে খেলাপি ঋণের পাহাড়, অন্যদিকে মূল্যস্ফীতি, তৃতীয় দিকে বিনিয়োগ এবং প্রবৃদ্ধির চাপ। এখানেই ইয়েস ম্যানের বা হ্যাঁ মানুষের প্রশ্নটি আবার সামনে আসে। অর্থনৈতিক সংস্কার কখনোই জনপ্রিয় হন না। ব্যাংক খাতের সংস্কার মানে প্রভাবশালী ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা। সুদ হারের কাঠামো বদলাতে হলে আর্থিক শৃঙ্খলা আনতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেশাদার পরিচালনা নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রক সংস্থাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এগুলো কঠিন সিদ্ধান্ত। এগুলো নিতে গেলে চারপাশ থেকে চাপ আসবে। তখন যদি উপদেষ্টারা বা মন্ত্রীরা কেবল করতালি দেন, সংসদ সদস্যরা কেবল টেবিল চাপড়ান, বাস্তবতা না জানান, ঝুঁকির সতর্ক সংকেত না তোলেন, তাহলে সিদ্ধান্ত ভুল পথে যাবে। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস আমাদের শিক্ষা দেয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচ্ছিন্নতা তৈরি হয়, সমালোচনা শত্রুতে পরিণত হয়, তথ্যকে সাজানো হয়, সতর্ক সংকেত উপেক্ষিত হয়, শেষ পর্যন্ত পতন আসে। হঠাৎ মনে হলেও তার বীজ বোনা হয় বহু আগে। তাই এখন যখন নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে, তখন প্রয়োজন ভিন্ন এক সংস্কৃতি, যেখানে ভিন্ন মতকে শত্রু নয়, সম্পদ হিসেবে দেখা হবে। একটি শক্তিশালী ম্যান্ডেট সরকারের সামনে 3টি বড় সুযোগ এনে দেয়। প্রথমত, প্রতিষ্ঠান পুনর্গঠন, দ্বিতীয়ত অর্থনৈতিক কাঠামোগত সংস্কার, তৃতীয়ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু একই সঙ্গে 3টি ঝুঁকিও তৈরি হয়: কেন্দ্রীভূত ক্ষমতা, আত্মতুষ্টি এবং তোষামত। যদি রাজনৈতিক নেতৃত্ব মনে করে যে জনগণ তাদের নৈতিক পূর্ণতার স্বীকৃতি দিয়েছে, তাহলে ভুল হবে। মানুষ ভোট দেয় আশা নিয়ে, পরিবর্তনের প্রত্যাশায়, পূর্ণতা স্বীকার করে নয়। অর্থনীতির ক্ষেত্রে এখন আমার যেটা মনে হয় যে সবচেয়ে প্রয়োজন বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। প্রবৃদ্ধির পূর্বাভাস কমেছে। 4.5% প্রবৃদ্ধি কোনোভাবেই উচ্চ কর্মসংস্থান সৃষ্টি করবে না। উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন প্রবৃদ্ধির যুগপৎ চাপ সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু ঝুঁকি, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের ঋণমানকে প্রভাবিত করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধতা, মাথাপিছু আয় কম, প্রতিষ্ঠানগত সক্ষমতা দুর্বল, ব্যবসায়িক পরিবেশ জটিল, এসব কাঠামোগত দুর্বলতা বা স্ট্রাকচারাল উইকনেস একদিনে দূর হবে না। এবং সেটা যে একদিনে দূর হবে না, সেটা কিন্তু আমরা সবাই জানি, বুঝতেও পারি। নতুন গভর্নরের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে পেশাদারিত্ব নিশ্চিত করা। ব্যাংক খাতে অপেশাদারি আচরণ দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। যেহেতু এই খাত আন্তর্জাতিক লেনদেনের সঙ্গে যুক্ত, তাই সামান্য বিচ্যুতির মূল্য দিতে হয় বৈদেশিক মুদ্রায়। নিয়ন্ত্রক সংস্থার দৃঢ়তা, তথ্যের স্বচ্ছতা এবং সংস্কারের ধারাবাহিকতা অপরিহার্য। শুরুতেই কঠোর বার্তা না পেলে পুরনো স্বার্থগোষ্ঠী আবার সক্রিয় হবে, এবং এটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সরকার প্রধানকে, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এখানেই রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নেয়, তবে গভর্নরের কাজ সহজ হবে। কিন্তু যদি রাজনৈতিক সুবিধাবাদ প্রাধান্য পায়, তবে আর্থিক শৃঙ্খলা ভেঙে পড়বে। তাই নেতৃত্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তারা করতালির স্বস্তি চাইবেন নাকি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। করতালির পরিণতি, তোষামতির পরিণতি কি, সেটা কিন্তু আমরা 18 মাস আগেই দেখলাম। আমি বিশ্বাস করি একটি জাতির পতন শুরু হয় তখনই, যখন চারপাশে শুধু প্রশংসার শব্দ থাকে। সমালোচনা যতক্ষণ আছে, ততক্ষণ সংশোধনের সুযোগ আছে। রাজনৈতিক স্বস্তি ফিরে এসছে, এটা ইতিবাচক। কিন্তু অর্থনৈতিক ঝুঁকি এখনো বড়। এই বাস্তবতা
অস্বীকার করলে চলবে না। আমাদের সামনে এক কঠিন রূপান্তরের সময়। এই সময়টাকে সফল করতে হলে দরকার সততা, পেশাদারি এবং সত্য শোনার সাহস। আমার কথা শুনবার জন্য আপনাদের আমি সবশেষে ধন্যবাদ জানাই, কিন্তু আমি জানি সবারই কথা ভালো লাগবেও না। বাংলাদেশের সামনে এখন যে পথ, সেটা কিন্তু সহজ নয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত, সঠিক বা যথাযথ উপদেষ্টা, মন্ত্রী এবং সঠিক মনোভাব থাকলে এই চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করা সম্ভব। নেতৃত্বের প্রকৃত শক্তি করতালিত নয়, তা নিহিত থাকে অস্বস্তিকর সত্য গ্রহণের ক্ষমতায়। ইয়েস ম্যান থেকে দূরে থেকে তথ্যভিত্তিক বিশ্লেষণকে প্রাধান্য দিয়ে কাঠামোগত সংস্কারে অটল থেকে আমরা হয়তো এই নতুন অধ্যায়কে স্থিতিশীলতার ভিত্তিতে দাঁড় করাতে পারব। অন্যথায় ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে। আর ইতিহাস যখন পুনরাবৃত্তি হয়, তখন মূল্য দিতে হয় পুরো জাতিকেই। এবং যাদের ভুলে, তারা আবার মনে করবেন না যে তারা এতে রেহাই পেয়ে যাবেন, কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় শেষ পর্যন্ত দেশ এবং দেশের মানুষ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।